কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির ৩৭তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতার ফ্যাক্টরস বা নিয়ামকগুলো কি সেগুলো দেখার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। আমরা যখন ইলাস্টিসিটি অফ ডিমান্ড অর্থাৎ চাহিদা স্থিতিস্থাপকতা দেখি তখন আমরা মূলত কি দেখি? আমরা দেখি কোনো একটা পরিবর্তনের কারণে ভোক্তা বা ভোক্তাদের চাহিদা কিভাবে রেসপন্ড করছে, কিভাবে সেন্সিটিভ। আমরা এতদিন পর্যন্ত প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দেখেছি, কিন্তু প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা টেকনিক্যালি দেখা এক জিনিস, আর বাস্তবে যখন আমরা প্রয়োগ করতে যাব তখন দেখা যায় কিছু নিয়ামক বা কিছু ডিটারমিন্যান্ট এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে প্রভাবিত করে। আজকের পর্বে আমরা এরকম 4টা ডিটারমিন্যান্ট বা 4টা নিয়ামক দেখার চেষ্টা করব। নিয়ামকগুলো কি? প্রথম নিয়ামকটা হচ্ছে সময়। সময় ভোক্তা বা ভোক্তাদের চাহিদাকে প্রভাবিত করে এবং এর সাথে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা সম্পর্ক আছে। দ্বিতীয় নিয়ামকটা হচ্ছে যে দ্রব্যের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা নির্ধারণ করব বা করার চেষ্টা করব, সেই দ্রব্যের সাবস্টিটিউটস খুব সহজে পাওয়া যাবে নাকি পাওয়া যাওয়াটা কষ্টসাধ্য, এটার উপরেও নির্ভর করবে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ওই দ্রব্যের। তৃতীয় ডিটারমিন্যান্টটা হচ্ছে আমরা অনেক সময় বান্ডেলে ক্রয় করি, অর্থাৎ একটা বাস্কেটে এক্স আছে, এই বাস্কেটে ওয়াই জেড অন্যান্য দ্রব্যও আছে। তখন স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন জাগে, এই যে এক্স দ্রব্যটা আমরা দেখছি, এর প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দেখছি, এই পুরো বাস্কেটে এর পার্সেন্টেজ ওয়েট কত? এটাও কিন্তু প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে প্রভাবিত করবে। সর্বশেষ যে ডিটারমিনার বা নিয়ামকটা আমরা দেখব সেটা হচ্ছে দ্রব্যটা পচনশীল নাকি পচনশীল না, এইরকম ক্ষেত্রে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড প্রভাবিত হবে। তাহলে আমরা একে একে নিয়ামকগুলো দেখার চেষ্টা করি। আমাদের প্রথম নিয়ামকটা হচ্ছে সময়। আমরা 3 ধরনের পরিস্থিতি দেখার চেষ্টা করব। প্রথম পরিস্থিতিতে হচ্ছে যিনি ভোক্তা তার হাতে কোনো সময় নাই, এরকম উদাহরণ আমরা দিতে পারি। ঢাকা শহরে বহু মানুষ চাকরি করে যাদের বাড়ি কিন্তু ঢাকা শহরে না, তাদের ফ্যামিলি ঢাকা শহরের বাইরে থাকে। তো এইরকম আমরা এক ভদ্রলোককে দেখি, উনি ঢাকা শহরে চাকরি করেন, ওনার পরিবার থাকেন চট্টগ্রামে। প্রতি বৃহস্পতিবার উনি চট্টগ্রামে যান এবং উনি যাতায়াত করেন প্লেনে। শিক্ষার্থীরা যদি একটু খেয়াল করে দেখা যাবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টা দিনে এয়ার টিকিটের দাম কিন্তু একটু চড়া থাকে। কারণ কি? এই সময় যারা যাতায়াত করবে তাদের হাতে সময় নাই, তাদেরকে অবশ্যই বাড়ি যেতে হবে, ফ্যামিলির সাথে দেখা করবে অথবা কোনো পারিবারিক অনুষ্ঠান আছে। সুতরাং এইখানে প্রাইস ইলাস্টিসিটির সাথে তাদের ডিমান্ডটা সাড়া দেবে না। তার মানে হচ্ছে আমাদের হাতে যদি সময় না থাকে, অর্থাৎ এই মুহূর্তে আমাদেরকে কিনতে হবে জিনিসটা বা আমাদেরকে ভোগ করতে হবে, সাধারণত দেখা যায় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এই দ্রব্যগুলোর ক্ষেত্রে হাইলি ইনইলাস্টিক হয়, কারণ তার ডিমান্ডটা প্রাইসের সাথে রেসপন্ড করছে না। দ্বিতীয় যে সেট অফ নিয়ামক বা ডিটারমিনেন্ট আমরা দেখব, সেখানে টাইমটাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে শর্ট টার্ম আর একটা হচ্ছে লং টার্ম। টাইমের মাধ্যমে যদি আমরা ডিমান্ড বা চাহিদাকে দেখতে চাই তখন আমাদের সামনে দুটো প্রশ্ন আসে। প্রশ্ন হচ্ছে, আমাদের হাতে যখন সময় কম থাকবে তখন একটা সাবস্টিটিউট বা বিকল্প খোঁজাটা আমাদের জন্য কষ্টসাধ্য হবে, অথবা একটা সাবস্টিটিউট বা বিকল্পতে সুইচ করাটা আমাদের জন্য কষ্টসাধ্য হবে। আরেকটা কারণ হচ্ছে মানুষ কিন্তু অভ্যাসের দাস। পিপল আর ক্রিয়েচার্স অফ হ্যাবিটস। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা কোনো একটা দ্রব্যের প্রতি অভ্যস্ত হয়ে যাই, যে কোনো কারণেই হোক আমরা এই দ্রব্যটাকে খুবই বেশি পছন্দ করি, এবং শুধু আমরা না, অনেকেই করে। তাহলে সেই ক্ষেত্রে প্রাইস যদি চেঞ্জও হয় আমরা হুট করে কিন্তু সুইচ করতে পারবো না, অর্থাৎ
শর্ট টার্মে দেখা যায় আমাদের চাহিদা সাধারণত লেস রেসপন্সিভ হবে, ইনইলাস্টিক হবে। আমরা এখন একটা উদাহরণ দিই বাংলাদেশের কনটেক্সটে, এরপরে এই উদাহরণটা আমরা অতীতে আরেকটা কনটেক্সটে দেখব। বাংলাদেশে ইদানিং ইলেকট্রনিক ভেহিকলস ইভি নামে যেটা পরিচিত কিন্তু চলে আসা শুরু করেছে গাড়ি। এটা খুবই রিসেন্ট একটা ফেনোমেনন এবং ঢাকা এবং চট্টগ্রামেই মূলত এই ইভির ফিলিং স্টেশন বা ব্যাটারি যে চার্জ করবে এগুলো স্টেশন বা আউটলেট আছে, সারা বাংলাদেশে আর নাই। এখন আমরা তো সবাই জানি ইভি হচ্ছে খুবই পরিবেশ বান্ধব একটা যানবাহন। এটা কিনবে কারা? যে পরিবারের ইতিমধ্যে একটা গাড়ি আছে, সেটা পেট্রোল অকটেন দিয়েই চলুক, সেটা সিএনজি দিয়েই চলুক, তারা হুট করে কি কিনতে পারবে? কিনতে পারবে না। কেন? শর্ট টার্মে তাদের পক্ষে সুইচ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং তাদের ডিমান্ডটা হাইলি ইনইলাস্টিক হবে, রেসপন্ড কম করবে। এই ইভিটা কারা কিনবে? যারা দ্বিতীয় গাড়ি হিসেবে কিনবে অথবা যারা প্রথম গাড়ি হিসেবে কিনবে, তাদের ডিমান্ডটা ফ্লেক্সিবল, তাদের ডিমান্ডটা ইভির এই নানান রকমের সুবিধার জন্য রেসপন্ড করবে। তাহলে আমরা শর্ট টার্মে দু ধরনের ভোক্তা পাচ্ছি। এক ভোক্তা তার শর্ট টার্মে তাদের অভ্যাস হয়ে গেছে পেট্রোল বা সিএনজির গাড়িতে থাকার কারণে, অথবা তাদের বাজেটে কুলাচ্ছে না, হুট করে চেঞ্জ করতে পারবে না, তাদের ডিমান্ডটা হচ্ছে ইনইলাস্টিক হবে। নতুন যারা ভোক্তা অথবা যারা দ্বিতীয় গাড়ি হিসেবে কিনবে, তাদের ডিমান্ড হচ্ছে ইলাস্টিক। এই একই ঘটনা অতীতে হয়েছিল বাংলাদেশ যখন সিএনজি নামায় তখন কিন্তু সবাই দেখেছি সিএনজির গাড়ির খরচ তো পেট্রোল বা অকটেন বা ডিজেলের গাড়ির থেকে কম। তখন কি হুট করে ওভারনাইট কি পরিবর্তনটা হয়েছে? পরিবর্তনটা হয় নাই। কারণ তখন একই কারণে যাদের অলরেডি গাড়ি ছিল তারা হুট করে আরেকটা গাড়ি কিনতে পারে নাই, সুতরাং তাদের ডিমান্ডটা ছিল হাইলি ইনসেনসিটিভ টু দ্য প্রাইস চেঞ্জ। তাহলে এইখান থেকে আমরা শর্ট টার্ম আর লং টার্মের ক্ষেত্রে কি সিদ্ধান্তে আসতে পারি? শর্ট টার্মে মানুষ হুট করে সুইচ করতে পারে না। শুধু শর্ট টার্মে দেখা যায় ভোক্তাদের ডিমান্ডটা ইনইলাস্টিক, অর্থাৎ প্রাইস চেঞ্জের সাথে সাড়া কম দেবে। কিন্তু ওভার টাইম সিএনজি যেমন আস্তে আস্তে পপুলার হয়েছে, ইভি গাড়িও হয়তোবা বাংলাদেশে আস্তে আস্তে পপুলার হবে। ওভার টাইম তখন ইভি গাড়ির ডিমান্ডটা, যদিও আমরা এখন ইনইলাস্টিক দেখছি, ওভার টাইম আমরা এটাকে দেখব ইলাস্টিক হিসাবে। আমাদের দ্বিতীয় নিয়ামক হচ্ছে সাবস্টিটিউটস, এবং এই সাবস্টিটিউটসগুলো অ্যাভেলেবল কিনা। আচ্ছা, এখন আমরা একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করি, আইডেন্টিক্যাল গুডস, যেটা অর্থনীতির টেক্সট বুকগুলোতে হোমোজেনাস গুডস হিসাবে বলা হয়। এই ক্ষেত্রে কি হবে? দুইজন বিক্রেতা আছে, এ এবং বি, দুইজনই ডিম বিক্রি করছে, ব্রাউন এগস। এখন আমি যদি ক্রেতা হই, আমার কাছে দুইজনের ডিমটাকে একই মনে হবে। যে কোনো একজন বিক্রেতা, এ হোক বা বি হোক, যদি আমাকে অল্প দামে ডিমটা বিক্রি করে, আমি সাথে সাথে তার দিকে সুইচ করব। কারণ আমার কাছে তো বিক্রেতা বড় কথা না, আমার কাছে ডিমটা পাওয়াটা বড় কথা। তাহলে এখানে দেখা যাক, এই যে পরবর্তীকালে আমরা ক্রস প্রাইস ইলাস্টিসিটি বলবো, সেটা হচ্ছে দুইজন বিক্রেতা যদি একই জিনিস বিক্রি করেন, একই আইডেন্টিক্যাল গুডস ভোক্তার চোখে, তাহলে কিন্তু যেটা সবচেয়ে সস্তা লোকজন সাথে সাথে সুইচ করে ফেলবে, যদি সহজপাচ্য বা সহজলভ্য হয়। আরেকটা হচ্ছে সাবস্টিটিউটসগুলো খুবই কাছাকাছি, আইডেন্টিক্যাল নয় কিন্তু খুবই কাছাকাছি। তাহলে এখান ক্ষেত্রে আমরা আরেকটা বলি, এ হচ্ছে এক কোম্পানির ডিম বিক্রি করছে ব্রাউন এগস, বি হচ্ছে আরেকটা কোম্পানি ওই একই ব্রাউন এগস বিক্রি করছে। কিন্তু যেহেতু আমরা এখন ব্র্যান্ডেড করছি, ফলে কি হবে, সময়ের সাথে সাথে কিছু কিছু ভোক্তা কিন্তু এই কোম্পানির ডিমের প্রতি তাদের লয়্যালটি তৈরি হবে, বাকি ভোক্তাদের লয়্যালটি তৈরি হবে বি কোম্পানির ব্রাউন এগসের প্রতি। তাহলে এখন কি হবে, কোনো কারণে যদি এ অথবা বি তাদের ডিমের দাম যদি বেড়ে যায়, কিছু কিছু লোক হয়তো সুইচ করবে,
যে যে যাদের ডিমের দাম কম, কিন্তু কিছু কিছু লোক বা কিছু কিছু ভোক্তা অভ্যাসের কারণে সুইচ করবে না। এর উদাহরণ আরেকটা দেই আমরা। আমাদের যে মোবাইল কোম্পানির সাথে আমরা প্রথম মোবাইল নিয়েছি, সেটা যে কোম্পানিরই হোক, ওই টেলিফোন নাম্বারটা কিন্তু আমাদের অনেকটা একটা আইডেন্টিফিকেশন নাম্বার। অন্য একটা কোম্পানি যদি আমাদেরকে ভালো অফারও দেয়, সাধারণত কী দেখা যায়, আমরা কি ওই কোম্পানির কাছে যাই? আমরা সাধারণত মোবাইল নাম্বার চেঞ্জ করি না, হ্যান্ডসেট চেঞ্জ করি কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করি না। তারপর মোবাইল নাম্বারটা ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, সাবস্টিটিউট অ্যাভেলেবল, কিন্তু একটা গোষ্ঠী একটা মোবাইল কোম্পানির সাথে অভ্যস্ত হয়ে গেছে, আরেকটা গোষ্ঠী আরেকটা মোবাইল কোম্পানির সাথে অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং এখানে প্রাইস আপ ডাউন করলেও আমরা সাধারণত আমাদের ডিমান্ডটা সেভাবে রেসপন্ড করছে না। তাহলে আমাদের কনক্লুশনটা কি? আমাদের কনক্লুশন হচ্ছে, বিকল্প দ্রব্য যদি সহজলভ্য এবং সহজভাবে অ্যাভেলেবল হয়, তাহলে তার ডিমান্ড একভাবে রেসপন্ড করছে। যদি সহজলভ্য না হয় অথবা আমাদের অভ্যাসের ব্যাপার থাকে, তাহলে আরেকভাবে রেসপন্ড করবে। 3 নম্বর নিয়ামকটা হচ্ছে, আমরা যখন কোনো দোকানে যাই, সাধারণত আমরা একটা জিনিস কেনার জন্য যাই না। যেমন মিজানের মা, উনি ওনার সাপ্তাহিক বাজার যখন করেন, তখন উনি একটা বাস্কেট নিয়ে যাচ্ছেন। এই বাস্কেটে কিছু কিছু অনেক ধরনের দ্রব্য উনি কিনেন। কিছু কিছু দ্রব্যের পার্সেন্টেজ টোটাল খরচে অনেক বড়, কিছু কিছু দ্রব্যের পার্সেন্টেজ খরচ টোটাল খরচে অনেক কম। যেমন প্রত্যেকটা পরিবার যখন তার সাপ্তাহিক বাজার করে, দেখা যায় মাছ, মাংস, তরি তরকারি, ভোজ্য তেল, এইগুলো পরিমাণ টোটাল বাস্কেটের একটা বড় পার্সেন্টেজ হয়। এখন বড় পার্সেন্টেজ যে দ্রব্য বা যে সেট অফ দ্রব্য থাকে, সেগুলি কিন্তু আমাদের চোখে ধরা পড়ে। এইগুলোর প্রাইস যদি হঠাৎ করে কমে যায় বা আমরা যদি কমতি দেখি, তাহলে কিন্তু আমাদের ডিমান্ডটা খুব ভালোভাবে সাড়া দেবে। কম পার্সেন্টেজ একটা দ্রব্য দেই। মিজানা মা যখন বাজারে যান প্রতি সপ্তাহে, তাকে কাকলির জন্য কিছু চুইংগাম কিনতে হয়। এখন ওনার সারা সপ্তাহের বাজারের সাথে চুইংগামের পার্সেন্টেজ কিন্তু খুবই নগণ্য। সেই জন্য যেহেতু অনেক নগণ্য, এই পুরো বাস্কেটে চুইংগামটা ওনার চোখে পড়বে না। সেই জন্য এটা চুইংগামের দাম যদি বেড়েও যায়, ওনার ডিমান্ড কিন্তু ওইভাবে রেসপন্ড করবে না। হ্যাঁ, এটা হতে পারে উনি যদি শুধুমাত্র সুপার স্টোরে ঢোকেন চুইংগাম কেনার জন্য, তখন কিন্তু ওনার চোখে পড়বে যে চুইংগাম দামটা বাড়লো কি বাড়লো না। কিন্তু যখন বাস্কেটে কিনবে সাপ্তাহিক বাজার বা মাসের বাজার, চুইংগামটা ওনার চোখে পড়বে না। তাহলে যেসব দ্রব্য বা সেট অফ দ্রব্যের পার্সেন্টেজ কন্ট্রিবিউশন অনেক বেশি আমাদের বাস্কেটে, ওগুলো প্রাইস রেসপন্সিভ হবে, ওগুলো ডিমান্ড ইলাস্টিক হবে। যেগুলোর পার্সেন্টেজ কম, ওগুলির প্রাইস সেন্সিটিভ হবে না, ওগুলোর ইনইলাস্টিক হবে। আমাদের আজকের চতুর্থ ডিটারমিনেন্ট হচ্ছে, আমাদের দ্রব্যটা পেরিশেবল অর্থাৎ পচনশীল নাকি নন পেরিশেবল অর্থাৎ পচনশীল না। আমরা ঢাকা শহরের যাত্রাবাড়ি দিয়ে একটা উদাহরণ দেব। ঢাকা শহরের যাত্রাবাড়িতে মাছের একটা বড় আড়ত হয়, প্রতিদিন সকাল 6টার সময় শুরু হয়, 9:30 10টার মধ্যে শেষ হয়ে যায়। এখানে 2 ধরনের মাছের ক্রেতা আছে। এক দল, তারা মাছ কিনে বিক্রি করার জন্য হোলসেল মার্কেট থেকে কিনে এনে তারপর কি খুচরা বিক্রি করছে। আরেক দল কারা? আরেক দল হচ্ছে যারা নানান রকমের হাউস হোল্ডস, তারা মাছটা কিনতে আসে। আচ্ছা, এখন দেখি যারা খুচরা বিক্রেতা, তাদের ক্ষেত্রে ডিমান্ডের রেসপন্সটা কীরকম হবে। তারা সকালে মাছ কিনছে, 4 ঘন্টার মধ্যে তাদেরকে সেই মাছটা বিক্রি করতে হবে। তারা এই মাছ সংরক্ষণ করতে পারছে না, তাদের কাছে এই মাছটা হচ্ছে পচনশীল। আরেক দলটা কি? আরেক দল হচ্ছে যারা হাউস হোল্ডস, তারা ওখানে মাছটা কিনতে গেছে, তারা মাছটা কিনে কিন্তু সাথে সাথে ভোগ করবে না, তারা বাসায় নিয়ে আসবে এবং খুব সম্ভব তাদের ফ্রিজে রাখবে। তাহলে তাদের কাছে একই মাছটা কিন্তু পচনশীল না। এখন ডিমান্ডটা কীভাবে রেসপন্ড করছে? মাছ বিক্রেতা যারা, তাদের কাছে যেহেতু মাছটা পচনশীল, তারা প্রিজার্ভ করতে পারবে না, তাদের কাছে মাছের চাহিদাটা হচ্ছে প্রাইস ইনইলাস্টিক। যারা হাউস হোল্ডস মাছ কিনতে গেছে, তাদের কাছে তারা যেহেতু প্রিজার্ভ করতে পারবে পরবর্তীকালে ফ্রিজে, তাদের কাছে ডিমান্ডটা হচ্ছে প্রাইস ইলাস্টিক। কেন?
কারণটা হচ্ছে তারা যদি দেখে কোনো একটা মাছ কম দাম আছে, তারা ওইটা কিনে নেবে। কিন্তু মাছ যে বিক্রি করছে, সে যে স্টকটা কিনে নিয়ে আসছে, তাকে বিক্রি করতেই হবে, তার ডিমান্ডটা সাড়া দেওয়ার সুযোগ কম পাবে। সুতরাং তাদেরটা হচ্ছে প্রাইস ইনইলাস্টিক, যারা হাউস হোল্ডস তাদের ডিমান্ড হচ্ছে প্রাইস ইলাস্টিক। আজকে আমরা 4 রকমের ডিটারমিনেন্টস দেখেছি, আরও অনেক ডিটারমিনেন্টস আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব এবং বাংলাদেশের কনটেক্সটে আমরা নানান রকমের উদাহরণ দেখব। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।